জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদকে জামাতকে অফার করা, এটা বিএনপি কি কৌশল নাকি জামাতকে ফাঁদে ফেলার একটি অপচেষ্টা? আমরা কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করব। সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠানে বিএনপি অংশগ্রহণ করেনি। তারা বলেছেন যে তারা জাতীয় সংসদের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা নির্বাচিত হননি। ইদানিংকালে আবার জুলাই জাতীয় সনদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছে। সেই হাইকোর্টের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সেই জুলাই জাতীয় সনদ কেন অবৈধ হবে না সেটি জানতে সে রুল জারি করেছে। এদিকে বিএনপির পক্ষ থেকে জামাতকে ডেপুটি স্পিকার পদটি দেওয়ার জন্য অফার করা হয়েছে। এই যে জামাত ইসলামকে ডেপুটি স্পিকার পদটি দেওয়ার জন্য অফার করা হয়েছে, এটি কি বিএনপির পক্ষ থেকে একটি ফাঁদ? বিএনপি কি নতুন ফাঁদ তৈরি করেছে? জামাত কি সেই নতুন ফাঁদে পা দেবে? সেটি এখন দেখার বিষয়। জুলাই জাতীয় সনদে বলা হয়েছে যে যদি এটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় তাহলে সেখানে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। জুলাই জাতীয় সনদে বলা হয়েছে সংসদে বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। একদিকে বিএনপি জুলাই জাতীয় সনদকে অস্বীকার করেছে, তারা সেখানে শপথ নেয়নি। আবার হাইকোর্টে রিট করা হয়েছে, হাইকোর্ট আবার রুল জারি করেছে। সেই ক্ষেত্রে এখন আবার বিএনপি জামাতকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার জন্য অফার করেছে। সব মিলিয়ে মনে হচ্ছে যেন এটি একটি হযবরল অবস্থা তৈরি হয়েছে। এদিকে জামাতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন যে এটা একটি দ্বৈত নীতি, কারণ একদিকে জুলাই সনদ মানা হচ্ছে না, আরেকদিকে বিএনপি জামাতকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার জন্য অফার করেছে। এটি বিএনপির পক্ষ থেকে দ্বৈত নীতি বলেই মনে হয়। এটি যদি করা হয়, যদি জামাত ইসলামের পক্ষ থেকে এই ডেপুটি স্পিকার পদকে গ্রহণ করা হয়, তাহলে জামাত বিএনপির ফাঁদে পড়বে এটা নিশ্চিত। কারণ হচ্ছে তখন তারা নৈতিকভাবেই দুর্বল হয়ে পড়বে, আর নৈতিকভাবে দুর্বল হয়ে পড়লে বিএনপির বিরুদ্ধে তারা সংসদে কার্যকর কোনো ভূমিকা নিতে পারবে না। যদি ডেপুটি স্পিকার পদটি জামাত গ্রহণ করে তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে জুলাই জাতীয় সনদ যে সংস্কার করা হয়েছে গণ অভ্যুত্থানের পরবর্তীতে, সেই সংস্কারগুলো আর আলোর মুখ দেখবে না। এখন বিএনপি কি জামাতকে সেই ফাঁদে ফেলার চেষ্টা করছে যাতে জামাত ইসলাম সংসদে গিয়ে কোনো কার্যকর ভূমিকা রাখতে না পারে। যদি জামাত ইসলাম বিএনপির পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদটি গ্রহণ করে তাহলে যেটি হবে, এক নম্বরে যেটি হবে সেটি হচ্ছে বিএনপির ফাঁদে তারা পড়ে যাবে এবং বিএনপির ফাঁদে পড়ে তারা সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। দুই নম্বর হচ্ছে তারা একটি গৃহপালিত বিরোধী দল হিসাবে চিহ্নিত হবে, যেটি করেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বিরোধী দলের ভূমিকায় রেখে একটি গৃহপালিত বিরোধী দলে পরিণত করেছে, ফলে তারা কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি, না পেরেছে সরকারের সমালোচনা করতে, না পেরেছে তারা কার্যকর ভূমিকা রাখতে। এই জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে একেবারে দুর্বল করে দেওয়া হয়েছে, যার কারণে বাংলাদেশে তারা এই 2026 সালের নির্বাচনে একটি আসনও তারা পায়নি। যদি জামাত ইসলাম এই সরকারের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এই ডেপুটি স্পিকার পদটি গ্রহণ করে তাহলে তারা নৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে, কারণ তারা সংস্কার পরিষদের যে শপথ করা হয়েছিল সেখানে জামাত শপথ গ্রহণ করেছে। তাই তারা এই বিএনপির পক্ষ থেকে যে অফারটি নিয়েছে তারা যদি সেটি গ্রহণ করে তাহলে আর জুলাই জাতীয় সনদের কার্যকারিতা থাকবে না। অর্থাৎ তাদেরকে ম্যানেজ করে, জামাতকে ম্যানেজ করে তারা এই জুলাই জাতীয় সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে না। আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে প্রথম জাতীয় সংসদ অধিবেশন। সেই অধিবেশনে হয়তো এই জুলাই জাতীয় সনদের বিষয়টি উঠতে পারে। সেখানে যাতে না উঠে এবং জামাত যাতে নৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে, সেজন্য আগে ভাগেই তাদেরকে এই অফারটি করা হয়েছে। যদি জামাত এটি গ্রহণ করে তাহলে এটি হবে জামাতের জন্য একটি চরম ভুল। অবশ্যই জামাত ইসলামের প্রজ্ঞাবান এবং ইন্টেলেকচুয়াল লোকজন রয়েছে যারা এই বিষয়টি অবশ্যই বিচার বিবেচনা নেবেন, এবং আমরা যারা দর্শক আছি তারা বলবো, আমরা যারা সাধারণ জনগণ আছি তারা বলবো বিএনপির পক্ষ থেকে যে অফারটি করা হয়েছে সেটি যেন গ্রহণ না করা হয়, এবং সেটি গ্রহণ করতে গেলে জামাত নৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং সংসদে একটি কার্যকর এবং শক্তিশালী বিরোধী দল হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে না। কারণ বিএনপি বা সরকার যেই সমস্ত কাজগুলো করবে সমস্ত কাজগুলার তারা সমর্থন দিতে বাধ্য হবে।
অর্থাৎ সরকারে যদি তারা অংশগ্রহণ করে, সরকারের একটি পার্ট হিসেবে তারা অংশগ্রহণ করে, তাহলে তারা নৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং জনগণের কাছে কিন্তু জবাবদিহি করতে হবে।